একদিকে শুনছি যে দেশের তেল কোম্পানির ট্যাঙ্কারে তেল রাখার জায়গা নেই, উপচে পড়ছে। আরেকদিকে তেলের পাম্পে গিয়ে আমরা তেল পাচ্ছি না, সেখানে রীতিমতো রেশনিং করা হচ্ছে। আসলে তেল নিয়ে কি ঘটছে? এই তেল নিয়ে তেলেসমাতির গল্প আজকে বলবো। এর সাথে রয়েছে নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের কিছু দুর্নীতির খবর। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। সারা পৃথিবীতে তেল নিয়ে একটা সংকট তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ত্রিমুখী সংকট কিংবা যুদ্ধ যাই বলি না কেন, তার ফলে তেল উৎপাদন, তেল পরিবহন সবকিছু মিলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু বাংলাদেশের একটা সুবিধা ছিল যে বাংলাদেশে পেট্রোল এবং অকটেন পুরোটাই আমদানি নির্ভর নয়। কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের গ্যাস ফিল্ড থেকে যে কনডেনসেট পাওয়া যায় সেখান থেকেই বাংলাদেশের চাহিদার প্রায় পুরোটা অকটেন এবং পেট্রোল আমরা পেয়ে থাকি। যেহেতু শেখ হাসিনা বলেছেন সেহেতু আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে শুনিনি বা শোনার চেষ্টা করিনি। কিন্তু হঠাৎ করেই আমরা এখন মিডিয়ায় দেখছি যে বাংলাদেশে নাকি 5টি কোম্পানি আছে যারা তেল সরবরাহের সাথে জড়িত। এই 5টি কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে তেল সরবরাহ করে থাকে এবং তারা সেখান থেকে চাহিদা অনুযায়ী পাম্পে এবং যেখানে যেখানে দেওয়ার সরবরাহ করে। কিন্তু একদিকে এই তেল সরবরাহকারী কোম্পানি আমাদের যে লোকাল প্রোডাকশন প্রচুর পেট্রোল এবং অকটেন, এবং তাদের এখন রিজার্ভারে রাখার জায়গা নেই। ওদিকে আবার আপনারা তো জানেনই তেল নিয়ে কি চলছে। এইটার কারণ কি? এই কারণ খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে এটা সত্যি যে দেশে প্রচুর পরিমাণে তেল আছে, কিন্তু সেই তেলটাকে চ্যানেলাইজ করে সাধারণ মানুষের কাছে আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এবং এই কৃত্রিম সংকট করার মধ্য দিয়ে নানা রকমের চুরি চামারি জালিয়াতি এই খবরগুলো আপনারা পেয়েছেন। কিন্তু এর চেয়েও বড় খবর হলো যে এই সংকট দেখিয়ে এখন বিদেশ থেকে তেল আমদানি করা হবে। এই তেল আমদানির সময় যেটা করা হবে সেটা হলো যে প্রচলিত বাজার দরের চাইতে বেশি দাম দিয়ে এই তেলটা কেনা হবে। এর ফলে যে অতিরিক্ত টাকাটা কেনার ব্যয় হবে দেশের, সেই টাকাটা এই দুর্নীতিবাজরা, এই সিন্ডিকেটরা, সরকারের ভেতরে লুকিয়ে থাকা এই সিন্ডিকেটটা এই টাকাটা মেরে খাবে, লুটপাট করবে, দুর্নীতি করবে। সুতরাং এই সাধারণ মানুষের এই তেল সংকটটা আসলে যতটা না প্রকৃত, আমরা তো মনে করেছিলাম যুদ্ধের কারণে হরমুজ প্রণালী, যেহেতু সেখানে থেকে জাহাজ আসা যাওয়াটা একটা কঠিন হয়ে গেছে, বাংলাদেশের তেল পরিবহন করে যেসব জাহাজ আসে তার একটা বড় অংশ এই হরমুজ প্রণালী অতিক্রম করে আসে। সুতরাং আমরা কিন্তু বিশ্বাস করেছিলাম যে তেল নিয়ে আসলে একটা সমস্যা হচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি এদিকে আমেরিকা রাশিয়ার থেকে তেল কেনার জন্য পারমিশন দিয়েছে যে 2 মাসের মধ্যে মতো সময়, 2 মাসের জন্য আমরা রাশিয়ার থেকে তেল কিনতে পারবো। কিন্তু এখন কথা হলো যে এখন একটা সুবর্ণ সুযোগ, রাশিয়ার থেকে আমরা বেশি দামে তেল কেনা দেখাবো এবং সেখান থেকে আমাদের কমিশনটা হালাল করে নেব। কারণ হাওয়া ভবন তার অস্তিত্ব নেই ঠিকই, কিন্তু হাওয়া ভবনের সাথে যে মানুষগুলো ছিল তারা তো এই সরকারের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেই আছে। সুতরাং সেই কমিশনের সেই পুরনো গল্প আমরা আবারও শুনছি, আবারও দেখছি সেই একই নাটক। কিন্তু এই যে তেলের দাম 15 থেকে 20 টাকা বাড়ানো হলো, এর ফলে জনজীবনে কি হবে? এর আগে শেখ হাসিনার আমলে মাঝে মধ্যে তেলের দাম বাড়তো, হয়তো লিটার প্রতি 2 টাকা। একবার লিটার প্রতি 2 টাকা তেলের দাম বৃদ্ধিতে মির্জা ফখরুলের আমরা 2টি বক্তৃতা শুনেছিলাম। আমি এই বক্তৃতা দুটো আপনাদের একটু শোনাবো খুব অল্প সময়ের জন্য, কারণ এরা যখন কথা বলে তখন তো এরা মনে করে যে আমরা বোধহয় সব ভুলে গেছি, কিন্তু এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, আসুন আমরা একটু বক্তৃতাটা শুনে নিই। তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই, কেউ করে না, যার ফলে আজকে অস্বাভাবিক ভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে, এখন কি হবে আপনারা সবাই জানেন যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, শুধু বাস ভাড়া নয়, ট্রাকের ভাড়া বাড়বে এবং একই সঙ্গে আমাদের যে চাল ডাল তেল লবণ সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাবে।
আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয়। কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। 5 বছর আগে তো এই পেট্রোলিয়াম কর্পোরেশন লাভ করেছে প্রায় 39,000 কোটি টাকা। তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, কিন্তু আপনারা কমাননি। এখনো কিন্তু তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে। এগুলোতে সরকারের কোনো কিছু যায় আসে না। কারণ বিদ্যুৎ এবং জ্বালানির কোনো ঘাটতি নেই। ঘাটতি নেই তো লোডশেডিং কেন? ঘাটতি নেই তো 8 ঘন্টা বিদ্যুৎ নেই কেন? কেন আজকে আপনারা তেল রেশন করছেন, জ্বালানি তেল রেশন করছেন, গ্যাস রেশন করে দিচ্ছেন? কেন আজকে বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশে এখন অশনি সংকেত, পেট্রোল ডিজেল আপনার দাম বাড়িয়েছে, তাই না? এছাড়াও একটা দুর্নীতির খবর আমরা পেলাম। আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ, যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে আমরা সবসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের কথা বলে থাকি, কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই সময়ের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। এই নাজমুল হাসান, আপনারা যদি তার 2024 সালে তার সে কোথায় কোথায় গেছে দেশের মধ্যে এই তালিকাটা যদি বের করেন, তাহলে দেখবেন সে একাধিকবার চিটাগাং গিয়েছে, এবং তিনি চিটাগাংয়ে গিয়ে একাধিকবার তিনি বিভিন্ন বিদেশি প্রতিনিধিদের সাথে মিটিং করেছেন, এবং এই প্রতিনিধিদের সাথে তিনি বোট ক্লাব এবং সেখানে একটা হোটেল আছে, সেই রেডিসন হোটেল বোধহয়, সেই হোটেলে তিনি একাধিক মিটিং করেছেন, এবং প্রত্যেকটা মিটিংয়ে এই সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই নাজমুল হাসান সম্প্রতি তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ শোনা গেছে। সেই সাথে নৌবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা গেছে। শুধু শোনা নয়, এই অভিযোগগুলো দুর্নীতি দমন সংস্থায় জমা পড়েছে, এবং দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে তদন্তও করা হয়েছে, এবং এই তদন্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান, তারও একটা বড় রকমের দুর্নীতির সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। এদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হলো যে ক্ষমতার অপব্যবহার, কেনাকাটায় দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, এবং তাদের যে ট্যাক্স রিটার্ন, নিজস্ব ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো সব চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে যে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছে। যেমন চীন থেকে 6টা ক্রেন কেনার কথা 286 কোটি টাকা দিয়ে, কিন্তু নৌবাহিনীর প্রধানের সাথে সলা পরামর্শ করে সবাই মিলে এই 286 কোটি টাকা দিয়ে তারা 3টি ক্রেন কিনেছে, যেটা দিয়ে 6টি ক্রেন কেনার কথা ছিল, এবং যেত বাজার দর পরীক্ষা করে দেখা গেছে যে এই টাকায় 6টা ক্রেন কেনা যেত, কিন্তু তারা 3টা ক্রেন কিনেছে, এবং বাকি অর্ধেক টাকা 143 কোটি টাকা তারা লুটে পুটে খেয়েছে, এবং এই টাকা বিদেশে পাচারেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন সংস্থা। আটলান্টায়, আমেরিকার আটলান্টা বেস 2-3টা নাম উঠে এসেছে যারা এই টাকা পাচারে সহায়তা করেছে, এবং প্রত্যেকটা দুর্নীতির সাথে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের নামও উঠে এসেছে। এর বাইরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মোংলা পোর্ট অথরিটি, এই সবাই বেশ কিছু দুর্নীতি, ড্রেজিং এর দুর্নীতি, জাহাজ কেনার দুর্নীতি, চীন থেকে 6টা জাহাজ কেনার কথা, সেখানেও প্রায় 486 কোটি টাকার দুর্নীতির সম্পৃক্ততা পাওয়া গেছে। এবং এই যে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, তার স্ত্রী মিসেস নাজমুল হাসান, তার ভগ্নিপতি, তিনি একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগ আমলের সাংসদ ছিলেন, মৌলভীবাজার 3 আসনের সাংসদ। তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে কাতারে গিয়েছেন, এবং কাতারে এই এমপি একটি মার্কেট কিনেছেন বলে এই তদন্তে উঠে এসেছে, এবং সেখানে বলা হয়েছে যে এই মার্কেট কেনার পুরো টাকাটাই নাজমুল হাসান দিয়েছেন। তার মানে একদিকে রেজিম চেঞ্জ, একদিকে মানে সরকারের সাথে মির্জাফরি, আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ওয়াকারের ডান হাত হিসেবে কাজ করা। এখন এই আমি যে ইনফরমেশন গুলো দিলাম, এগুলো সবই দুর্নীতি দমন সংস্থার তদন্ত থেকে পাওয়া রিপোর্ট, এবং এটি অলরেডি একটি বিদেশি প্রচার মাধ্যমে প্রকাশিতও হয়েছে। সুতরাং আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে
এই নৌবাহিনী প্রধান, এই তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, এদের যে দুর্নীতির তথ্য প্রমাণ উঠে এসেছে সেই বিষয়ে তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।